আপনার মনে থাকতে পারে যে 2024-এর ইলেকশনের আগেই সোরস বলেছিল, জর্জ সোরস, যে সে ভারত মোদী সরকারকে উৎখাত করে ছাড়বে। এখন দেখুন, লেটাস কাট দ্য চেজ, একেবারে পরিষ্কার কাজের কথায় আসা যাক। বাংলাদেশ, নেপাল অন্য ধরনের দেশ, শ্রীলঙ্কা, এগুলোতে অনেক কিছু করা সহজ, ওটা নয়। তবে ভারতকে দুর্বল করার একটা চেষ্টা চলবে। সেটার কারণ হচ্ছে জিওপলিটিক্যাল ওয়ারফেয়ার। এটা খুব স্বাভাবিক। ভারত শক্তিশালী যেহেতু হচ্ছে এবং তার শক্তি প্রদর্শন করতে শুরু করছে অপারেশন সিন্দুর থেকে, তাই জন্যে তাকে আটকানো, এবং আপনি দেখেছেন ব্রহ্মাচারিণী লিখেছে যে দ্য হানিমুন ইজ ওভার, এখন কম্পিটিটার্স। তো এই কম্পিটিশন এটা হতেই হতো একদিন না একদিন, চায়নাকেও হয়েছে, আমরা একটু বেশি পুরো পৃথিবীর কারণে বেশি ফেস করব। তো সেটার জন্য আমরা অনেকটাই প্রিপেয়ার। ডেমোক্রেসি আমাদের এক ধরনের যেমন স্ট্রেংথ, আবার এক ধরনের উইকনেস। তো তার সূত্র ধরে এই জিনিসগুলো হবে। এগুলোকে একটা লোক বস্টন থেকে হঠাৎ চলে এলো আর সঙ্গে সঙ্গে হই হই করে একদল ছেলে পিলে চলে এলো, গোটা ব্যাপারটা রূপকথার মতো না। আপনি ভাবুন না, একটা রাজনীতিবিদের একটা তার ফিল্ড তৈরি করতে, তার অ্যাকসেপ্টেন্স তৈরি করতে কতদিন লাগে। বাংলাদেশ দুটো দেশ, একদল পাকিস্তানের সঙ্গে যেতে চায়, একদল পাকিস্তান হতে চায়, আর একদল হয়তোবা হতে চায় না। কেমন? কারণ এরকম একটা পরিস্থিতি। সেই জায়গার থেকে বাংলাদেশকে ব্যালেন্সে, বাংলাদেশের পলিটিক্যাল ব্যালেন্স রাখতে গেলে পরে আওয়ামী লীগ ছাড়া গতি নেই। এবং অফকোর্স আমার যেহেতু লক্ষ্য দেশটা ব্যালেন্সড থাকুক, আমার এটাই লক্ষ্য যে দেশটা মানে মারামারি কাটাকাটি না হোক, এরা একটা জায়গায় থাকুক। মানে আমি বলতে চাইছি একটা আফগানিস্তান হয়ে যাক, কি পাকিস্তান যেন না হয়। পাকিস্তান অফকোর্স করতে দেওয়া হোক, মানে আমরা কোনোভাবে করতে দিতে চাইবো না, সব রকম ফোর্স অ্যাপ্লাই হবে যাতে না হয়। আপনি দেখুন 71 সালে আমরা কিভাবে রাশিয়ার সঙ্গে ডিল মানে এগ্রিমেন্টে চলে এসে এবং আমেরিকার বিরুদ্ধে চলে গেছি। সেটা 71 সালের ভারত করেছে। সে তখন তার পভার্টি লেভেল ছিল 55% প্লাস। কেমন? এটা আরেকটা ভারত। তো এই সুতরাং সে কিন্তু ওভাবে ছাড়বে না, আর সেটা অন্যরাও জানে। শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপালের পর ভারতেও এখন জেনজিদের বিক্ষোভ ছড়িয়ে পড়ছে কিনা, এবং জেনজিদের বিক্ষোভ যে হারে ছড়িয়ে পড়ছে তাতে সেটা প্রধানমন্ত্রী মোদীর শাসনের অবসান ঘটিয়ে ফেলে কিনা, তাকে একটা বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি করে কিনা, এসব নিয়ে এখন নানা ধরনের বিশ্লেষণ শুরু হয়েছে। ভারতে বিক্ষুব্ধ তরুণরা মিলে ককরোচ জনতা পার্টি নামে যে দল গঠন করেছে, সে দল দিল্লিতে বড় ধরনের শোরগোল তৈরি করেছে। তাই শুধু নয়, আরো অনেক শহরেই সেই তরুণদের বিক্ষোভ ছড়িয়ে পড়ার খবর গত দুদিন ধরে আসছে। এখন ভারতে এই পরিস্থিতি আসলে কতটা গুরুতর, সত্যি সরকার কোনো চ্যালেঞ্জের মুখে পড়ছেন কিনা, দক্ষিণ এশিয়ায় জেনজিদের আরো কয়েকটি সফল আন্দোলন, মানে সরকার পতনের আন্দোলনের পর ভারতে সেটা গিয়ে উপস্থিত হয়েছে কিনা, সেসব নিয়ে যেমন কথা বলতে চাই, তেমনি বাংলাদেশে আলোচনা হচ্ছে যে প্রধানমন্ত্রী মোদীর সরকার যদি ভারতে পড়ে যায়, তাহলে শেখ হাসিনা এবং মোদীর যে পরিকল্পনা বাংলাদেশে শেখ হাসিনা ফিরে আসার কিংবা বাংলাদেশের রাজনীতির বিষয়ে, সেসবও ভেস্তে যেতে পারে। কাজেই বাংলাদেশে একটা বড় ধরনের সমর্থন দেখা যাচ্ছে ককরোচ জনতা পার্টির এই আন্দোলনের প্রতি, বিশেষভাবে 2024-এর জুলাই আগস্টে শেখ হাসিনা বিরোধী আন্দোলনে অংশ নেওয়া তরুণদের তরফে। এসব নিয়ে আলোচনায় আমার সঙ্গে যুক্ত হয়েছেন ভারতের সিনিয়র সাংবাদিক প্রতিম রঞ্জন বোস। আপনাকে স্বাগত জানাই। ভারতে ককরোচ জনতা পার্টির যে আন্দোলন, জেনজিদের যে আন্দোলন শুরু হলো, মানে শুরু তো হয়েছে বেশ কিছুদিন হলো, কিন্তু এখন যে একটা গুরুতর পর্যায়ে গেল দিল্লিতে, এটা আসলে প্রধানমন্ত্রী মোদী তার সরকারের জন্য কতটা চ্যালেঞ্জ? প্রথম কথা হচ্ছে, এটা গুরুতর জায়গায় গেল কিনা কে বললো? গুরুতর, এটা কোনো গুরুতর আন্দোলনই না। মোদী সরকার একমাত্র বড় আন্দোলন ফেস করেছিল হচ্ছে ফার্ম বিল যখন আমাদের এসেছিল, এগ্রিকালচার রিফর্মসের, তাতে যে পাঞ্জাবি লবি তারা যেটা করেছিল, ওটাকে বলা হতো ফার্মার প্রোটেস্ট, কিন্তু ওটা কোনো ফার্মার প্রোটেস্ট না। পাঞ্জাব আর হরিয়ানার মূলত অত্যন্ত ধনী এবং প্রিভিলেজড লোকেরা, তারা তাদের প্রিভিলেজটাকে টিকিয়ে রাখার জন্য করেছিল।
তাদের এসি টেন্ট ইত্যাদি ইত্যাদি নিয়ে আন্দোলন। এবার জেনজি প্রোটেস্ট যদি মানে কোট আনকোট যদি বলতে যাই, তাহলে প্রথম লাদাখে হয়ে গেছে এবং এই সোনাম ওয়াংচুক তার মধ্যে ছিল, এবং একটা ভ্যান্ডালিজম, সেটা সঙ্গে সঙ্গে ওরা বন্ধ করে দিয়েছে। দিল্লিতে যেটা হচ্ছে সেটার শুরুর একটা ইস্যু হচ্ছে যে আমাদের যে ইঞ্জিনিয়ারিং আর ডাক্তারির একটা কমন এন্ট্রান্স টেস্ট হয়, নিট বলে, সেটার পেপার লিক হয়েছে, উইচ ইজ রিয়েলি ব্যাড। তো পেপার তারপরে আবার রিটেস্ট হয়েছে ইত্যাদি। এইটাকে ধরে ওরা ঢুকলো, এবং ঢোকার পর এখন ওটা আমরা সবাই জানতাম যে ওটা কোন দিকে যাবে। এই দিল্লিতে যা হয়েছে এটা একটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি ফুরানো ফাপানো একটা দেখছেন, এবং আমি গতকাল থেকেই দেখছি বাংলাদেশে একটা হইচই চলছে। আমি কলকাতায় আছি, আমি কলকাতারও 4টে ক্লিপ দেখলাম, গড়িয়াহাটে 4জন লাফাচ্ছে। এর বাইরে সারা ভারতে কেউ বদার না এটা নিয়ে। দ্বিতীয়ত হচ্ছে দিল্লিতে যেটা হয়েছে, ওরা বসেছিল শুরুতে, আপনি যদি ফুটেজ গুলো দেখেন তাহলে বুঝতে পারবেন যে আপ মার্কেট, এবং এখানে আমি যতটুকু আমার জানা মতে খবর যা আমি পাই তাতে ওর মধ্যে ওই নিটের ক্যান্ডিডেট বিশেষ ছিল না। যেটা হচ্ছে এই হিউম্যানিটিজ এর ছেলেপিলে তারা গিয়ে ওখানে এক ধরনের করছিল, ঠিক আছে, ফ্যাশনেবল, আই হ্যাভ নাথিং টু সে অ্যাবাউট দ্যাট। এবং কালকে যখন পুলিশ পুরো ব্যাপারটা হতে দিয়েছে, এতদিন ধরে ওকে চেঁচামেচি ওরা করছে, কারণ কিছু তো একটা থাকবে পদ্ধতিগতভাবে যখন আমি করব কোনো কাজ। গতকাল তারা পার্লামেন্টে যাবে, তো পার্লামেন্টে যাবে, আপনি যদি কোনো পিসফুল প্রোটেস্ট করেন তাহলে আপনি যাবেন, আপনাকে যেখানে আটকানো হবে আপনি সেখানে দাঁড়িয়ে যাবেন। এবার ওটার মধ্যে পলিটিক্যাল ঠাগস ঢুকেছে। অ্যাকচুয়ালি এটা একটা তো প্লট যে এটা করব, এটার সঙ্গে এটা ঢোকাবো, তারপরে সবাই ঢুকে যাবে ওর মধ্যে। তো ঠিক তাই হয়েছে, কালকে গেছে এবং পার্লামেন্টের ওখানে তো ওদেরকে যখন আটকেছে তারা ব্যারিকেড ভেঙে ফেলবে ইত্যাদি, টিপিক্যাল পলিটিক্যাল ঠাগারির মধ্যে ঢুকে যাচ্ছে। সো পুলিশ ওয়াজ রেডি, লাঠিচার্জ করে তুলে দিয়েছে। এখন এটাকে রাখা হচ্ছে কারণ ওর সামনে কিছু একটা সিভিল সোসাইটিকে নিয়ে এসছে, তাই বল প্রয়োগটা আস্তে আস্তে হচ্ছে, স্টেপ ওয়াইজ যাবে। এবার দেখবেন এর মধ্যেই হঠাৎ কালকে একটা পাঞ্জাবের ফার্মার ঢুকে পড়লো, তাদের বক্তব্য হচ্ছে ইন্ডিয়া ইউএস ট্রেড এগ্রিমেন্ট হবে না, তারা বিরোধী, আসতে পারেনি তারা, তাদেরকে আটকে দিয়েছে পাঞ্জাব বর্ডারে। তো সে ট্রেড এগ্রিমেন্ট এখনো হয়নি, মানে সে তো কবে থেকে কথা চলছে। তো এটা ওই পুরনো প্লট, এটা করা হচ্ছে। এবং যেমন পাঞ্জাব ঢুকেছে তার কারণ হচ্ছে পাঞ্জাবে ইলেকশন আছে। আপনি যখন প্লটের কথা বলছেন, মানে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা দেখেন, তিনিও বস্টন ইউনিভার্সিটিতে পড়ালেখা করেন, এবং বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা এসবের জেনজি আন্দোলনগুলো বিবেচনা করলেও মানে প্লটের কিন্তু অনেক রকম নমুনাই দেখা যায়, কিন্তু আন্দোলনগুলো কিন্তু শেষ পর্যন্ত সাফল্য পেয়েছে, সরকার ফেলে দিতে পেরেছে। এই যে সুশীল সমাজের প্রতিনিধিরা তারা গিয়ে যুক্ত হয়েছেন, শুরু হয়েছিল চিফ জাস্টিস একটা মন্তব্য করেছেন, বেকার যুবকদেরকে তেলাপোকা বলেছেন, কাজেই তারা সে প্রতিবাদে শুরু করেছেন, বেকারত্বের বিরুদ্ধে শুরু করেছেন, এখন পরীক্ষার বিষয় নিয়ে কথা বলছেন। তাদের সঙ্গে এসে কৃষক আন্দোলনের ব্যক্তিবর্গ পাঞ্জাব থেকে এসে যুক্ত হওয়ার চেষ্টা করছেন। মানে নমুনাটা তো নানা জায়গায় কালার রেভলিউশনের চেহারাটা যেমন নেয় সেদিকে যাওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে। আপনি তো জানেন যে গত বিশেষ করে 2024-এর পর থেকে মানে দেশে বিদেশে প্রচুর লেখালেখি হয়েছে যে ইন্ডিয়া নেক্সট কিনা, নেপালে হলো, শ্রীলঙ্কায় হলো, বাংলাদেশে হলো, ইন্ডিয়ায় হয় না কেন, ইন্ডিয়ার জেনজিরা কোথায়? তো এটা তার একটা মানে নমুনা হতে যাচ্ছে কিনা? না না, ইন্ডিয়াতে এসব করে বেশি দূর যাওয়া যাবে না। এর আগে আপনি দেখুন, আমাদের যদি আপনি হিস্টোরিক্যালি পলিটিক্যাল প্যাটার্নস দেখেন, আপনি দেখবেন কখনোই নেশন ওয়াইড প্যাটার্ন হয় না। প্রথম কথা হচ্ছে একবারই নেশন ওয়াইড একটা ওয়েভ হয়েছিল রাজীব গান্ধীর সময়, যখন রাজীব গান্ধী হলেন ইন্দিরা গান্ধী মারা যাওয়ার পর।
তো পরবর্তীতে বলতে পারেন অনেকটা মোদির সেকেন্ড টার্মে এসে হয়েছে। তো তাছাড়া তাও দেখুন সাউথ থেকে অত নেই, কর্ণাটকের ওপাশটা ছিল না, সুতরাং নেশন ওয়াইড হয় না। আর ইন্দিরা গান্ধীর ৭৭ সালের যে ইলেকশন, সেই ইলেকশনেও অন্ধ্রপ্রদেশ থেকে উনি কিন্তু বিরাটভাবে জিতেছিলেন, সাউথ নর্থ হারিয়ে দিয়েছিলেন। তো এটা আমাদের দেশে এভাবে সম্ভব না। আপনার মনে থাকতে পারে যে ২০২৪ ইলেকশনের আগেই সোরস বলেছিল, জর্জ সোরস, যে সে মোদী সরকারকে উৎখাত করে ছাড়বে। এখন দেখুন, লেটাস কাট দ্য চেজ, একেবারে পরিষ্কার কাজের কথায় আসা যাক। বাংলাদেশ, নেপাল অন্য ধরনের দেশ, শ্রীলঙ্কা, এগুলোতে অনেক কিছু করা সহজ, ওটা নয়। তবে ভারতকে দুর্বল করার একটা চেষ্টা চলবে। সেটার কারণ হচ্ছে জিওপলিটিক্যাল ওয়ারফেয়ার। এটা খুব স্বাভাবিক। ভারত শক্তিশালী যেহেতু হচ্ছে এবং তার শক্তি প্রদর্শন করতে শুরু করছে অপারেশন সিন্দুর থেকে, তাই জন্যে তাকে আটকানো, এবং আপনি দেখেছেন ব্রহ্মাচারিণী লিখেছে যে দ্যাট দ্য হানিমুন ইজ ওভার, এখন কম্পিটিটার্স। তো এই কম্পিটিশন এটা হতেই হতো একদিন না একদিন, চায়নাকেও হয়েছে, আমরা একটু বেশি পুরো পৃথিবীর কারণে বেশি ফেস করব। তো সেটার জন্য আমরা অনেকটাই প্রিপেয়ার। ডেমোক্রেসি আমাদের এক ধরনের যেমন স্ট্রেংথ, আবার এক ধরনের উইকনেস। তো তার সূত্র ধরে এই জিনিসগুলো হবে। এগুলোকে একটা লোক বস্টন থেকে হঠাৎ চলে এলো আর সঙ্গে সঙ্গে হই হই করে একদল ছেলে পিলে চলে এলো, গোটা ব্যাপারটা রূপকথার মতো না। আপনি ভাবুন না, একটা রাজনীতিবিদের একটা তার ফিল্ড তৈরি করতে, তার অ্যাকসেপ্টেন্স তৈরি করতে কতদিন লাগে। এগুলো ইনস্টাগ্রাম নির্ভর একটা করা হচ্ছে, চেষ্টা করা হচ্ছে, এটা একটা দূর অব্দি যাবে এবং এটার এবার ডিক্লাইনটা শুরু হবে। কারণ এই যে কালকে যেই না ওরা ভ্যান্ডালিজম করেছে, এক্সপোজটা হয়ে গেছে। সো গভর্নমেন্ট এরপরে ফোর্স অ্যাপ্লাই করবে, স্টেপ ওয়াইজ ফোর্স অ্যাপ্লাই করবে, সরিয়ে দেবে। ও বেশি দূর যেতে পারবে না এটা। ইনস্টাগ্রামকে আপনি ছোট করে দেখলেন।